নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। জলছবি গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে রাক্ষসগণ। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প রাক্ষসগণ। বিপত্নিক হবার অল্পদিন পরেই সুরেশ সলিমপুর স্টেশনে বদলি হয়ে গেল। মাঠের মধ্যে ছোট্ট স্টেশন, নিকটে লোকজনের বাস খুবই কম। রেলের কোয়ার্টারে বড়বাবু পুত্র পরিবার নিয়ে বাস করেন। কিছু দূরে একটা ছাত্রবৃত্তি স্কুল আছে। তার শিক্ষকগণ স্কুলের নিকটেই একটা বড় আটচালা ঘরে মেস করে থাকেন। এছাড়া একটাও বসতি নেই। বিকেলের ট্রেনখানা রওনা করে দিয়েই সুরেশ স্কুল মাস্টারের মেসের বাসায় তাস খেলার আড্ডায় যায়। সন্ধ্যা 7টার সময় ডাউন যাত্রী গাড়ি আসবার পূর্ব পর্যন্ত সেইখানেই থাকে। পরে খানিকক্ষণ স্টেশনের কাজকর্ম করবার পর রাত্রি 9:30টার শেষ গাড়ি রওনা করেই নিজের কোয়ার্টারে ছোট্ট ঘরটিতে ফিরে এসে ও বেলার রাখা বাসি রুটি তরকারি খাওয়ার পরে সারা দিনের কর্মক্লান্ত শরীরটাকে নিঃসঙ্গ শয্যায় লুটিয়ে দিয়ে আপন মনে কত কথা ভাবে। ব্রাঞ্চ লাইনের স্টেশন, রাত্রে আর ট্রেন নেই, ইত্যাদি ইত্যাদি। জানালার বাইরে খোলা আকাশটা নক্ষত্র ভরা। একটা মাদার গাছের ডালপালা গড়াদের গায়ে এসে ঠেকেছে। মনে পড়ে মৃত্যুর পূর্বে নলিনী তার হাত নিজের দুখানি রোগজীর্ণ দুর্বল হাতের মধ্যে নিয়ে হাসি মুখে বলেছিল, আমার একটা কথা রাখবে লক্ষ্মীটি? ফের বিয়ে করো, কথা রাখবে ঠিক বলো? সে নলিনীর মুখে হাত চাপা দিয়ে বলেছিল, ছি, ওসব কথা কি বলতে আছে? তুমি সেরে উঠবে। ডাক্তারবাবু তো বলেছেন পূর্ণিমাটা কেটে গেলেই পথ্যি দেবেন। ওরকম কথার তুলনা, মা ভয় পেয়ে কান্নাকাটি করবেন। ছি। সেই পূর্ণিমা কাটেনি। কর্মভাররত নিরানন্দ প্রবাসের দিনগুলিতে নলিনীর এই স্মৃতিই মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে সুরেশের অন্যমনস্ক মুহূর্তগুলি মধুর রসে ভরিয়ে তোলে নিশীতে ফোটা রজনীগন্ধার মিঠা মৃদু সুবাসের মতো। বিশেষ করে এই সব রাত্রে যখন সে একা। মাঘ মাসের সকালবেলা এইমাত্র স্টেশন থেকে এসে রাঁধতে বসেছে। একটি 12-13 বছরের অপরিচিতা মেয়ে একখানা থালা হাতে ঘরে ঢুকে লাজুক সুরে বললে, মা পাঠিয়ে দিলেন। থালাতে 6-7টি বাটিতে নানা তরকারি। সুরেশ হঠাৎ বড় সন্ত্রস্ত হয়ে উঠল। কি করা উচিত ঠিক করতে না পেরে তাড়াতাড়ি তরকারির বাটি থেকে তরকারি নামিয়ে সেগুলো খালি করে দেবার চেষ্টায় এতটা অনর্থক ব্যস্ততার আমদানি করে বসল যে মেয়েটি মৃদু হেসে বললে, বাটি এখন থাক, রেখে দিন আপনি, ঝি এসে নিয়ে যাবে খন। শুধু থালাখানা উঠিয়ে নিয়ে সে চলে গেল। সুরেশ ভাবল, বড়বাবুর বাসা থেকে এসেছে বটে, কিন্তু বড়বাবুর নিজের মেয়ে নয় সে জানে। এতদিনে এ মেয়েটিকে কখনো দেখেনি তো। বেশ শান্ত মুখখানি। মাসখানেক কেটে গেল। ব্রাঞ্চ লাইনের স্টেশনে ছোটবাবুর জীবন সকাল সন্ধ্যা একঘেয়ে একরঙা ছবির মতো বৈচিত্র্যহীনভাবে কেটে চলেছে। সেই মেয়েটি আরও কয়েকবার নানা কাজে সুরেশের বাসায় যাতায়াত করেছে। মেয়েটি বড়বাবুর ভাগই নেই, মা নেই। বাপ পদ্মার ওপারে কোন এক স্টেশনে চাকুরি করেন। সম্প্রতি মামার বাড়ি এসেছে বেড়াতে। মামিমাকেই মা বলে ডাকে। এসব খবর সুরেশ ক্রমে ক্রমে জানতে পারে। একদিন কি কাজে মেয়েটি এলো। সুরেশ কথায় কথায় বললে, রেনু, পানগুলো আজ কদিন ধরে পড়ে রয়েছে, সাজাওয়াভাবে খাওয়া হয় না। গোটা কতক সেজে রেখে যাবে? রেনু অমনি পান সাজতে বসে গেল।
নিপুণ হাতে এক রাশ পান সাজা শেষ করে সে তাগিদ দিয়ে কলঙ্ক ধরা অপরিষ্কার কাঁসার ডিবেটা সুরেশের বাক্সের কোণ থেকে বার করে নিয়ে সেটা খানিকক্ষণ ধরে বসে বসে বালি দিয়ে মেজে ঝকঝকে করে তুলল। বিছানার ধারে পানে ভর্তি ডিবেটা রেখে দিয়ে হাসি মুখে বললে, 2 আনা পয়সা দিন আমাকে। সুরেশ বুঝতে না পেরে বললে, কেন বলো তো? বৌমারা গিয়ে সন্ন্যাসী হয়েছেন বুঝি? না মশলা, না একটু এলাচ দারুচিনি, শুধু ধানের চাল দিয়ে পান সাজা। পয়সা দিন, আমি ভজুয়া পয়েন্টসম্যানকে দিয়ে আনিয়ে রাখবো বাজার থেকে। এক একদিন তার কোটটার পকেট থেকে ময়লা রুমালখানা, বালিশের তোয়ালেখানাকে সাবান দিয়ে ধুয়ে রৌদ্রে দড়ির টানায় মেলে দিয়ে চলে গিয়েছে। ট্রেন পাস করে বাসায় ফিরে এসে সে দেখতে পায়। তারপর উপরি উপরি দিন কয়েক সে অদৃশ্য সেবা হস্তের সন্ধান পাওয়া যায় না। হঠাৎ অপ্রত্যাশিতভাবে একদিন চোখে পড়ে ঘরের তক্তপোষের নিচে তার ছোট পাথর বাটিতে এক বাটি বেলের শরবতকে সযত্নে ঢাকা দিয়ে রেখে গিয়েছে। স্কুল মাস্টারদের মেসের বাসায় তাস খেলার ফাঁকে ফাঁকে অন্যমনস্ক হয়ে পড়ে। টিকিট বিক্রির জানালায় পয়সা গুনে দিতে দিতে ভুল হয়। নির্জন শয্যা প্রান্তের সাথী মাদার গাছটার অন্ধকার ডালপালার সীমারেখা আরও অদ্ভুত অদৃষ্টপূর্ব মনে হয়। ঝি পাঁচির মা সেদিন অত্যন্ত বেলায় কাজ করতে এলো। কৈফিয়তের সুরে বলল, হ্যাঁ, একটু বেলা হয়ে গেল বাবু, এই দুপুরের গাড়িতেই রেণু দিদি আবার চলে যাবেন কি না, তাই সকাল সকাল বড়বাবুদের পাঠ সেরে তবে আসছি। সুরেশ যেন আকাশ থেকে পড়ল, বললে, রেণু? রেণু আজ চলে যাবে? কই তা তো। কেন? আজ কেন? আমি তো কিছু জানি নে। কথাটা বলেই সে নিজের ভুল বুঝতে পেরে চুপ করে রইল। পরের বাড়ির মেয়ে, তার সঙ্গে তো পরামর্শ করে মেয়েটির যাতায়াত ধার্য হবে না। যাই যাক না, তার কি। পাঁচির মা বললে, নিজের বাপের কাছে চলে যাবে, বাপ সেখানে বিয়ের সম্বন্ধ করেছে কিনা তাই মেয়ে দেখতে আসবে, গেলেই বাঁচে। হ্যাঁ, যে মামি খাটিয়ে খাটিয়ে মুখে রক্ত উঠিয়ে মারে, না একটু যত্ন, না একটু আত্মি। 12টার ডাউন ট্রেন আসবার বেশি দেরি নেই। সুরেশ এইমাত্র খেয়ে উঠে পান মুখে দিয়ে কোট পড়ছে। রেণু বাসার সদর দরজা পার হয়ে উঠানে এসে ঢুকল। একটু যেন ইতস্তত করে পরে ঘরে ঢুকে বললে, আমার একটা সেফটি পিন সেদিনকে এখানে ফেলে রেখে গিয়েছি। সুন্দর করে চুল বাঁধা, পরনে খয়েরি রঙের জমির উপর প্লেন জরির কাজ করা ছেলে মানুষের মতো শাড়ি, গলায় সরু চেনহার, এক রাশ ঘন কৃষ্ণ চুলে ভরা শান্ত মুখ। সুরেশ বললে, তুমি আজ চলে যাবে রেণু? কই, সে কথা তো জানি নে। এই 12টার গাড়িতেই বুঝি? রেণু এ কোণে ও কোণে কি খুঁজছিল, বললে, আবার এই কাঁচের গেলাসটা সোজা করে বসিয়ে রেখেছেন, একটা ভেঙেছেন যে এমনি করে সেদিন। হ্যাঁ, আমি তো এই গাড়িতেই যাব, একটা সেফটি পিন দেখেছেন কোথাও? কোন প্রশ্নটির উত্তর সুরেশ আগে দেবে ভেবে ঠিক করবার আগেই রেণু বলে উঠল, না, সে পাওয়া যাবে না। আচ্ছা আমি যাই, গাড়ি এলো বলে। কথা শেষ করেই হঠাৎ সুরেশের পায়ের কাছে উপুর হয়ে প্রণাম করে উঠে শান্ত নত মুখে সদর দরজা পার হয়ে চলে গেল। পূর্বেও ঘরে কেউ ছিল না, এখনও কেউ নেই। তবুও সন্ধ্যার ট্রেনখানা পাশ করে দিয়ে বাসায় ফিরে এসে সুরেশের মনে হলো সব খালি, কেউ কোথাও নেই। ঘরের আসবাবপত্রও শূন্যতায় ভরা। মাসখানেক পরে বড়বাবু সুরেশের কাছে এক অভাবনীয় প্রস্তাব উত্থাপিত করলেন। সে তার ভগ্নিপতির স্বঘর, বিশেষত রেণু মেয়েটিকে সে অবশ্যই দেখেছে।
সংক্ষেপে রেনুর সঙ্গে তার বিবাহের প্রস্তাব। প্রথমে সুরেশের কথাটা যেন বিশ্বাস করতে ইচ্ছা হলো না। পরে সে চুপ করে রইল। বড়বাবু প্রবীণ ব্যক্তি, সুরেশের বয়স সবে 23, সুতরাং বড়বাবু সুরেশের সঙ্গে এই বিষয়ে এর বেশি আর কোনো কথাবার্তার আবশ্যক দেখালেন না। তার কাছে ঠিকানা জেনে নিয়ে তার জ্যাঠা মহাশয়কে পত্র দিলেন। বিবাহের যোগাযোগ ও অন্যান্য কথাবার্তা চলতে লাগল। ইতিমধ্যে সুরেশের জ্যাঠা মহাশয় রেনুর বাপের কর্মস্থানে পাত্রী দেখে এসে সুরেশকে ও বড়বাবুকে জানালেন পাত্রী সুন্দরী, তাদের খুব পছন্দ হয়েছে। সামনের মাসেই শুভ কাজ সম্পন্ন হয়, এই তাঁর ইচ্ছা। শীঘ্রই কিন্তু একটু গোল বেঁধে গেল। উভয়ের ঠিকুজি কোষ্ঠী মেলাতে গিয়ে দেখা গেল মেয়ের রাক্ষসগণ। মিলনের বহু বাধা, নক্ষত্রেরা সব তির্যক গতিতে অবস্থান করছেন। বিবাহ অসম্ভব। সুরেশের বিধবা মা কেঁদে বললেন তিনি কখনোই এই পাত্রীর সঙ্গে ছেলের বিয়ে দেবেন না। জ্যাঠা মহাশয়ও সম্মতি দিতে পারলেন না। তবে খুব দুঃখিত হলেন, কারণ মেয়েটিকে তার ভারী ভালো লেগেছিল। সুরেশ বাড়িতে চিঠিপত্র দেওয়া একেবারে বন্ধ করে দিলে। তবে তার স্বগ্রামস্থ কোনো বন্ধুকে লিখিত পত্রের সংবাদে বাড়ির সকলে জানতে পারলে যে সে শীঘ্রই গেরুয়া ধারণ করে রামকৃষ্ণ মঠে যোগ দেবেন। সুরেশের মা দেশ থেকে রেলের বাসায় এসে পড়লেন। নানা মতে বোঝালেন, কান্নাকাটিও কম করলেন না। পাঁচির মার মুখে রেনু ও সুরেশের পূর্ব পরিচয়ের কথা সব শুনে বললেন, কোথাকার এক রাক্ষসী, সে আমার ছেলেকে ফাঁদ পেতে ধরতে এসেছিল। তোর বিয়ে না হয় এমনি বেঁচে থাক, দরকার নেই আমার ছেলের বউয়ের সেবায়, ইত্যাদি। বিবাহ হলো না। বিবাহ ভাঙবার পর থেকে বড়বাবুর বাসার সঙ্গে সুরেশের সদ্ভাবও আর তেমন রইল না। বড়বাবু আর ভালো করে কথাই বলেন না। বছর ঘুরতে না ঘুরতেই সুরেশের অন্যত্র বিবাহ হয়ে গেল। অবস্থাপন্ন ঘরের সুন্দরী মেয়ে, নাম আভাবতী, বেশ নম্র লাজুক। সুরেশ বিবাহের অল্প দিন পরেই নববধূকে রেলের বাসায় নিয়ে এলো মাদার গাছের তলাকার ছোট্ট বাসাটিতে। তারপর তারা দুজনে যে সুখে নীড় বাঁধল, সুরেশের তা কত সীমাহীন নির্জন রাত্রির স্বপ্ন। শেষ পর্যন্ত সুরেশের মনে হলো ভালোই হয়েছে সে বিয়েটা না হয়ে। কনকের কথা একেবারে উড়িয়ে দেবার জিনিস তো আর নয়। ভগবান যা করেন মঙ্গলের জন্যেই করেন। ইতিমধ্যে আরও দুটো খবর সে পেয়েছে। রেনুর বিবাহ কোনো রকমে হয়ে গিয়েছে এবং বিবাহের কিছুদিন পরেই রেনুর বাপ কলেরায় মারা গিয়েছেন। আরও 1 বছর কাটল। আভাবতী শুধু যে দেখতে সুন্দরী তা নয়, তার আয় পয়ও যে খুব ভালো প্রমাণও শীঘ্র উপস্থিত হলো। সুরেশ বিখ্যাত পাটের ব্যবসায়ের গঞ্জ রসুলপুর স্টেশনের অস্থায়ী চার্জ পেয়ে বদলির হুকুম তালিম করবার জন্যে প্রস্তুত হলো। মাইনেও বেড়ে গেল। যাবার দিন ক্রমেই নিকটে এসে গেল। স্কুল মাস্টারেরা মেসের বাসায় তাকে এক বিদায় ভোজে নিমন্ত্রণ করে আকণ্ঠ খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা খাওয়ালেন। সে চলে যাওয়াতে যে সলিমপুরের বিশেষ ক্ষতির কারণ ঘটল, এই সম্বন্ধে নিমন্ত্রিত ব্যক্তিগণের কারও দুমত দেখা গেল না। সে অভাব ভবিষ্যতে পূরণ হওয়ার বিষয়েও অনেকে সন্দেহ প্রকাশ করলেন। রওনা হওয়ার পূর্বদিন সারা বিকেল ধরে জিনিসপত্র গোছানো হলো। আভাবতী ভারী গোছালো মেয়ে। সন্ধ্যার আগেই সব জিনিস বাঁধা ছাদা ঠিক হয়ে গেল। মায়ের ট্রাঙ্ক বন্ধ করার আগেই স্বামীর আয়না চিরুনি, পানের ডিবেটি সকলের ওপরে রাখা পর্যন্ত, পাছে বা কখনো পথে দরকার হয়। সকাল 9:30টার ডাউন যাত্রী গাড়ি স্টেশনে এসে লাগলো। ছোট্ট স্টেশন, বেশিক্ষণ গাড়ি দাঁড়ায় না।
যাত্রীর দল কে কার ঘাড়ে পড়ে এই রকম অবস্থায় ওঠানামা করছে। সুরেশ স্টেশনের কুলিদের সাহায্যে মালপত্র ওঠানোর ব্যবস্থা করে দিয়ে স্ত্রীকে মেয়ে কামরায় তুলে দিতে গেল। মেয়ে গাড়ির সামনে প্ল্যাটফর্মের কৃষ্ণচূড়া গাছটার তলায় এইমাত্র একটি অল্প বয়সী মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে সম্ভবত মালপত্র নামাবার অপেক্ষা করছে। সঙ্গে একজন প্রৌঢ়া একটা ছোট্ট ট্রাঙ্ক ও একটা বড় বোঁচকা নিকটে নামালো। সুরেশ হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। আরেকবার ভালো করে চেয়ে দেখলে, না, তার ভুল হয়নি, ঠিকই দেখেছে সে। সরু পাড় ধুতি পরা, হাত খালি, মাথায় আধরুক্ষ চুল, বিধবা বেশে রেনু। সুরেশ সেখানে আর দাঁড়াতে পারল না। দিশাহারা ভাবে এসে নিজের গাড়িতে উঠল। রেনু সম্ভবত তাকে দেখেনি, তার চোখ অন্যদিকে ফেরানো ছিল। সুরেশের সারা শরীর দিয়ে কি যেন একটা ঝাঁঝ বেরুচ্ছিল। নিজের কতকটা অজ্ঞাতসারে তার মনে হলো, উফ, কি বেঁচেই গিয়েছি। মার কথা যদি তখন না শুনতাম। রাক্ষসীর ফাঁদই তো বটে, আটকে ছিল তো পা, আর একটু হলেই ফাঁদে। তার আরও মনে হলো, বড়বাবু এ খবর পূর্বেই জানতেন, কিন্তু প্রচার হতে না দিয়ে গোপন রেখেছিলেন। তারপর কখন গার্ড হুইসেল দিয়েছে, কখন গাড়ি চলেছে, এইসব তার খেয়াল নেই। কৃষ্ণচূড়া গাছের সামনে আসতে সে চেয়ে দেখলে প্ল্যাটফর্মের পূর্ব দিকে তারের বেড়ার ওপরকার খিলান বসানো পাকা ধাপ ডিঙিয়ে আগে মালপত্র হাতে ভজুয়া পয়েন্টসম্যান, পেছনে প্রৌঢ়াটি ও সর্বশেষে নম্রমুখী রেনু বড়বাবুর কোয়ার্টারের দিকে চলেছে। হঠাৎ সুরেশের মনে দূর সম্পর্কিত সহানুভূতিশূন্য এক আত্মীয়ের দ্বারস্থ এই পিতৃমাতৃহীনা নিরপরাধ অভাগিনী বালিকার ছবিটি সম্পূর্ণ অন্যভাবে ফিরে এলো। কার অপরাধে এই প্রস্ফুট মুকুল প্রথম বসন্তের দিনে তার জীবনের আনন্দদ্বীপটি নির্বাপিত হয়ে গেল চিরদিনের মতো? দ্রুতগামী ট্রেনের জানালা দিয়ে মুখ বাড়িয়ে সে আরেকবার চেয়ে দেখল। রাক্ষসকণের মেয়ে ততক্ষণে বড়বাবুর সদর দরজায় পৌঁছে দাঁড়িয়ে আছে। দরজা তখনও খোলা হয়নি, বোধহয় ভজুয়া কাউকে ডাকতে গিয়ে থাকবে। পদবৃদ্ধিজনিত কিছুক্ষণ পূর্বের সে আনন্দ সুরেশ আর মনের মধ্যে খুঁজে পেল না। এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে রাক্ষসকণ। আশা করি গল্পটি সকলের খুব ভালো লেগেছে। পুরনো লেখক লেখিকাদের এই রকম আরও ক্লাসিক গল্প যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই জলছবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্প পাঠ আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।